ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদের যে নির্বাচিত বইটি রয়েছে সেই বই থেকে আমরা যে পাঠ্যাংশটি পড়ছিলাম সেইটি হলো আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। তো আমরা এর আগেও দুটি ক্লাস করেছি, যে ক্লাসগুলিতে আমরা দেখেছিলাম, মূলত শেষ ক্লাসে আমরা যেটি দেখেছিলাম সেটা আমি একটুখানি পুনরায় আরেকবার বলে দিই। যে লেখাটি যখন ছোট মাসির যে বর অর্থাৎ মেসোমশাই, নতুন মেসোমশাই তার হাতে দেয় এবং ছুটি যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আবার পুনরায় কিন্তু ফিরে আসে তার স্কুল জীবন, তার পড়াশোনার জীবন সেখানে। কিন্তু তার সেই পড়াশোনা, সেই লেখা, তার মাঝেও যে জিনিসটি আমরা দেখেছি উজ্জ্বলভাবে জ্বলে উঠেছে সেটি হচ্ছে তপনের লেখা। সে নানা দুপুর ধরে সারাটা দিন ধরে সে কি করে, সে রাজা রানীর গল্প লেখে, সে অনেক কিছুর কিন্তু গল্প লেখে। এরপর আমরা দেখতে পাই যে একটা সময় আসে যখন তপনও কিন্তু আশা ছেড়ে দেয় যে তার লেখাটাও প্রকাশ হবে সেটি। কিন্তু এই যখন আশা ছেড়ে দিচ্ছে তপন, ঠিক তখনই আমরা দেখতে পাই গল্পে কিন্তু একটা টার্নিং পয়েন্ট যেটি, সেটি হলো একদিন নতুন মেসোমশাই এবং তপনের যে ছোট মাসি সেই কিন্তু বেড়াতে আসে তপনদের বাড়িতে এবং হাতে ছিল তার সন্ধ্যা তারা। এবার তপন, তার তো মনের ভেতরে সেই আবার আকাঙ্ক্ষাটা যেন পুনরায় জেগে ওঠে এবং সে ভাবতে থাকে যে কি কারণে আবার সন্ধ্যা তারা নিয়ে নতুন মেসোমশাই এবং মাসি এসেছে তাদের বাড়িতে। এরপর যখন সেই সন্ধ্যা তারাটা খুলে যখন দেখতে পায় তার লেখাটা ছাপানো হয়েছে এবং তার নামটা জ্বলজ্বল করছে শ্রী তপন কুমার, তখন তপনের কিন্তু বলতে পারি আমরা রক্ত যেন ছলকে ওঠে, বুক ধকধকটা যেন বাড়তে থাকে। মানে এক কথায় তার যে আনন্দ, তার যে অনুভূতি সেটা যেন তার মুখে চোখে যেন প্রকাশ পায়। এরপর আমরা দেখতে পাই যে তারা যখন তপনের যেহেতু ছাপানো হয়ে গেছে লেখাটা, তখন তপনকে কি করে, কেউ সাহিত্যিক, কেউ বলে যে গল্পকার এরকম বলে, বা কেউ লেখক বলে পরিচিতি দান করে। তখন দেখতে পাই যে ছোট মাসির যে বর অর্থাৎ ছোট মেসোমশাই, নতুন মেসোমশাই, সেই কিন্তু তার তপনের লেখার মধ্যে যে ভুল, সেই ভুলটা তিনি যে নিজের হাতে ধরে কারেকশন করে দিয়েছেন, সেই একটু আধটু কারেকশনের কথা যখন তপনের নতুন মেসোমশাই বলে, তখন তপনের যে ট্যালেন্ট বা প্রতিভা সেইটি থেকে সরে এসে তপনের বাড়ির লোক অর্থাৎ তপনের বাবা, তারপর কাকু, তারা কিন্তু বলতে থাকে এরকম যদি মেসোমশাই আমাদেরও একটা থাকতো তাহলে আমরাও কিন্তু লেখক হতে পারতাম। অর্থাৎ তপনের যে প্রতিভা সেটাকে কোথাও গিয়ে দমিয়ে দিয়ে সেই কালেকশনের ব্যাপারটাই কিন্তু উঠে আসে। এরপর থেকে আজকে আমাদের ক্লাস হবে, যেটি আমাদের জ্ঞানচক্ষুর শেষ ক্লাস। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এই যে যখন মেসো নতুন মেসোমশাইকে কি খেতে দেওয়া হয়েছিল, ডিম ভাজা, চা খেতে দেওয়া হয়েছিল, তখন কিন্তু আর মাসি কি করছিল, মাসি কিন্তু নিজের আনন্দে কিন্তু খাচ্ছিল, তার কিন্তু কোনো মানে মাথা ব্যথাই নেই যাকে বলে, যে তপনের লেখা নিয়ে, তপনের লেখা যে ছাপানো হয়েছে, ছাপানোতে যে কালেকশন করা হয়েছে সেটাকে নিয়ে তপনের প্রতিভাকে যে ডমিনেট করা হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ছোট মাসি সে খাচ্ছে ডিম ভাজা চা। তো এইটুকু আমরা আগের দিনে ক্লাস অবধি কিন্তু পড়েছিলাম। আজকে দেখো শুরু করছি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। দেখো, অন্যদিন যখন নতুন মেসো, নতুন মাসি, তপনের বাবা, তপনের মেজো কাকু এরা যখন একত্রে হয় তখন রাজনীতির গল্প চলতে থাকে,
বিভিন্ন রকম আলোচনা হতে থাকে এবং যখন শেষে একেবারেই কিছু হয় না তখন জামা কাপড় পরে হয় সিনেমা দেখতে চলে যাই বা বাইরে চলে যাই। এটা আমরা টেক্সটেই কিন্তু পড়েছি আগের দিন কি তার আগের দিনের ক্লাসে। কিন্তু আজকের আলোচনাটা কেন্দ্র কে না তপন? আজকের আলোচনার কেন্দ্র কে না তপন? তপনকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত আজকের কিন্তু আলোচনা। তপনের নতুন মেশোর মহত্বের কথাও কিন্তু সেখানে রয়েছে। কোন মহত্বের কথা? যে তপনের লেখাটাকে কি করেছে, ছাপিয়ে দিয়েছে যিনি। আর কি, ওই যে তার যে নেহাতি যে কাঁচা হাত, সেই কাঁচা হাতে যে একটু একটু কারেকশনের প্রয়োজন ছিল সেই কাঁচা হাতের লেখাতে, সেটার সেই মহত্বের কথাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাই বলছে আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো, মানে কড়ি আঙুল যাকে বলে, কড়ি আঙুল দিয়েও ছুতো, মানে এরকম এটাই বোঝাতে চেয়েছে যে এরকম গল্প এরকম লেখা অনেকেই লেখে, কিন্তু তপনের যে নতুন মেসোমশাই তিনি যেহেতু একটা সম্পাদনার পদে রয়েছে, কোন সম্পাদনার পদে রয়েছে না, পত্রিকা যে সন্ধ্যা তারা যে পত্রিকা, সেই পত্রিকার সম্পাদকের পদে যখন রয়েছে, সেই সুবাদে তপন কি হয়েছে, তপনের লেখাটা কিন্তু ছাপানো হয়েছে। এটা কিন্তু তপনের পরিবারের কিন্তু সূত্রে একটা উঠে আসা কথা। তাই বলছে যে সন্ধ্যাতারার সম্পাদক যদি না হতেন, কে হতেন? ওই তপনের যে নতুন মেসোমশাই। আর বলছে নিজে না গিয়ে না দিলে, এই যে মেসোমশাই, উনি বলতে এখানে মেসোমশাইয়ের কথা বোঝানো হয়েছে। তাই বলছে মেসোমশাই যদি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক এত বড় একটা সম্পাদনা করছেন যিনি, তিনি কি এই তপনের গল্পটা কোড়ে আঙুল দিয়েও ছুতো, মানে কড়ি আঙুল দিয়েও কি ছুতো? তাই বলছে ছুতো না। এই কথাটাই কিন্তু ব্যঙ্গ করে একটা বোঝানো হচ্ছে, যেটা কে বোঝাচ্ছে? আমাদের তপনের যে বাড়ির লোক সেই। তারপর দেখো কি বলছে, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। অর্থাৎ এখানে দেখো এই যে লাইনটা, যে তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে, অর্থাৎ এই যে তপনের লেখাটা যে ছাপানো হলো, তারপর যে এত কথা বলা, সেই সমস্ত কথা একধারে আর তপন কিন্তু অন্যদিকে। তপনের যে আহ্লাদ, এখানে বলছে দেখো গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা ছিল, অর্থাৎ তপনের যে আনন্দ, যে অনুভূতি, যেটি এতদিন তপন নিজের মনের মধ্যে রেখেছিল, যেটি তপন ভেবেছিল যে গল্প লেখা হবে, গল্পটা ছাপা হবে এবং ছাপার পর এত এত লোক তার গল্প পড়বে, এই যে একটা নিজের মধ্যে অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু তপন কিন্তু নিজের মধ্যে রেখেছিল এতদিন। কিন্তু আজ যখন ফলাফল হিসাবে সেই গল্পটাই ছাপানো হয়েছে, ছাপানোর পর সেই বইটি সন্ধ্যা তারার সম্পাদনায় যে বইটি ছাপানো হয়েছিল, যেখানে তপনের লেখা রয়েছে, সেই বইটি যখন তপনের হাতে আসে, তখন কোথাও গিয়ে কিন্তু তপন সেই আহ্লাদটা, অর্থাৎ সেই আনন্দ অনুভূতিটা কিন্তু খুঁজে পায় না। অর্থাৎ তপনের কোথাও মনে হয় যে তার যে আনন্দটা পাবার, বা তপন যে নিজে আনন্দ অনুভূতি একটা নিজের মধ্যে সঞ্চিত বা গচ্ছিত রেখেছিল, সেই গচ্ছিত আনন্দ কিন্তু প্রকাশ পায় না যখন তার হাতে বইটি আসে। এরপর দেখো কি বলছে,
অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা তোর পেটে পেটে এত। এবার দেখো মা বলছে, এর এই যে এত ঘটনা ঘটলো তপনের চোখের সামনে, যে যখন নতুন মেসোমশাই এসে তপনকে বইটা দিল এবং তপন বইয়ের প্রথম পেজটা উল্টে দেখলো যে তপনের নাম লেখা, প্রথম দিন ছাপানো হয়েছে। এবং তারপর ক্রমাগত বাড়তে বাড়তে যখন তার চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটতে থাকে, অর্থাৎ তপনের যে কাঁচা হাতের লেখা সেটাকে কারেকশন করা, আর তপনের যে নতুন মেসোর যে মহত্ব, এবং বাবা এবং মেছো কাকুর যে ব্যঙ্গাত্মক যে কিছু কথাবার্তা, যে এরকম মেসোমশাই আমাদের থাকলে আমরাও লেখা লিখতে পারতাম বা লেখক হতে পারতাম, এই সমস্ত কথার মাঝখানে যখন মা বলে ওঠে তপনকে, মা কি বলছেন, যে কই তুই নিজের মুখে পড়, একবার পড় তো তপন শুনি। মানে তপন তো নিজের লেখাটা নিজেই লিখেছিল, তাই তপন যদি এখন লেখাটা পড়ে তাহলে কতটুকু অংশ কারেকশন করতে হয়েছে, কতটুকু অ্যাড করেছেন আমাদের যে, তাহলে তপন কিন্তু নিজের পড়লে কিন্তু বুঝতে পারবে যে কতটা কারেকশন করতে হয়েছে। তাই তপনের মা যখন তপনকে বলেন যে কই তুই নিজের মুখে পড়, একবার পড় তো তপন শুনি। বাবা তোর পেটে পেটে এত, মানে তুই এত পেটে পেটে এত কথা জমিয়ে সেটাকে লিখলি, সেটা প্রকাশ হলো, সেটাই মা বলছেন। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। এবার দেখো সকলের হাত ঘুরে যখন অবশেষে তপনের লেখাটি যে বইয়ে প্রকাশিত হয়, সেই বইটি যখন তপনের হাতে এসে পৌঁছায়, তখন মা এবার বলছেন, দেখো কি বলছেন, মা বলেন কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। এবার মা কিন্তু তপনকে বলছেন যে কই পড়, মানে বইটা তো এবার হাতে পেয়েছে তপন, তাহলে এবার পড়ুক, লজ্জা কি, তুই লিখতে লজ্জা পেলি না তাহলে পড়তে কিসের লজ্জা। তাই বলছে লজ্জা কি, পড় সবাই শুনি আমরা। তাই বলছে তপন লজ্জা ভেঙে পড়তে যায়। এবার দেখো তপন কি করেছে, তপন কিন্তু তার যে লজ্জাবোধ, আর সেই লজ্জাবোধটাকে কোথাও সরিয়ে রেখে সে কিন্তু এবার পড়তে শুরু করে। কেশে গলাটা পরিষ্কার করে, কেশে কি করছে, তপন গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, তপন নিজেকেই নিজে প্রশ্ন করছে, এ কার লেখা। তপন যখন লেখাটা পড়ছে সবার সামনে, তখন তপন নিজেকেই প্রশ্ন করছে, এ কি, এটা এটা কি, এইসব কি পড়ছে তপন, এটা কার লেখা। এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, তপনে অপরিচিত। মানে এখান থেকেই বোঝা যাচ্ছে, এই লাইনটা থেকে, যে তপনের লেখাটা কিন্তু ছাপানো হয়নি। তপনের ওই লেখার যে বিষয়বস্তু সেটাকে কেন্দ্র করে নতুন মেসোমশাই পুরো বিষয়টাই কিন্তু নিজের মতো করে লিখে দিয়েছেন এবং সেটি ছাপানো হয়েছে তপনের নাম দিয়ে। তাই তপন বলছে যে, যখন পড়ছে তপন তখন বলছে এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, আনকোরা মানে একেবারেই যেটি সত্য প্রকাশিত হয়েছে, নতুন, এক কথায় তপনে অপরিচিত। তপন নিজেকেই বলছে এই লেখাগুলোর সাথে তো তপনের কোনো পরিচয় নেই, এর মধ্যে তপন কোথা। এবার দেখো তপন নিজেকে প্রশ্ন করছে, এর মধ্যে থেকে তপন কোথা, তপন কোথায় এর মধ্যে। এরপর দেখো, তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন। কিসের, সরি, নিজের পাকা হাতে কলমে।
অর্থাৎ এই যে মেসোমশাই তিনি তো লেখেন, তাহলে তার হাতটা কি দক্ষ হাত। তাই বলছে তপন যে তার মানে মেসো তপনের গল্পটিকে আগা করে কারেকশন করেছে, মানে যেটার একটা লাইনও তপনের লেখা নয়। তপনের গল্পটা ঠিকই তপনের, কিন্তু বিষয়বস্তুটা তপনের, কিন্তু লেখাটা তপনের নয়। তাই বলছে নতুন করে লিখেছেন, একেবারে আঙ্কোরা যেটাকে বলে, একেবারেই নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। নিজের যে দক্ষতার পরিচয় দিয়েছেন নতুন মেসো। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? দেখো, হরে যাওয়া মানে হচ্ছে সরে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। তাই বলছে এখানে তপন বলছে তপন কিন্তু তপন কি করছে দেখো, তপন যখন লেখাটা পড়ছে তখন কিন্তু একটা লাইনের সঙ্গেও যখন তপনের পরিচিতি নেই, তপন দেখতে পাচ্ছে, তখন তপন আর কিন্তু পড়তে পারছে না। তপনের গলা কিন্তু একেবারেই চুপ হয়ে গেছে, বোবার মতো বসে আছে। তারপর যখন ধমক দেয়, কি রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, অর্থাৎ পরিবারেরই কেউ, বাবা হতে পারে, মেজো কাকু হতে পারে, বা অন্য কেউ, মা হতে পারে, যখন তপনকে ধমক দিয়ে বলে যে তোর যে পায়া ভারী হয়ে গেল, মানে পায়া ভারী হয়ে যাওয়া অর্থই হচ্ছে তোর যে কদর অনেক বেড়ে গেল, এরকম একটা বোঝাচ্ছে। সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না। এই যে আমরা সবাই এখানে তপনকে বলছে যে তপন পড়ো, তপনের লেখাটা মাও যেরকম আমরা দেখতে পেলাম যে মা বলছে যে তপনকে যে তোমার লেখাটা তুমি পড়ো, আমরা শুনি। তো সেই কথাটা এখানে বোঝাচ্ছে সবাই যখন চাইছে তবু পড়ছিস না, কি অতি আহ্লাদে বাক্য হরে গেল, মানে আধিক্যতা যাকে বলে, বা আমরা বলতে পারি খুব আনন্দ অনুভূতি যখন হয়, খুব আহ্লাদ যখন বেড়ে যায়, তখন বাক্য কি হচ্ছে, সরে যাচ্ছে বা সরে গেল, এটাই বোঝাচ্ছে। বাক্য হরে গেল, বন্ধ হয়ে গেল, পড়ছিস না যে। তপন গড় গড়িয়ে পড়ে যায়। এবার তপন কিন্তু আর থামে না, তপন কিন্তু পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। এরপর যখন তপন বকা খেলো তার বাড়ির লোকের কাছে, তখন তপন কি করলো, গড় গড়িয়ে কিন্তু পড়ে যাচ্ছে, কিন্তু কি পড়ছে, বিষয়বস্তু কি, মানে কি, তপন কিন্তু জানে না। তাই বলছে তপনের মাথায় ঢোকে না, তপনের মাথায় কিন্তু ঢোকে না সে কি পড়ছে, এগুলো কি পড়ছে তপন, সেটা একেবারেই তপনের মাথায় কিন্তু ঢুকছে না। তবুও ধন্যি ধন্যি পড়ে গেল, তবু ধন্যি ধন্যি পড়ে গেল, অর্থাৎ খুব সুন্দর লিখেছিস বা খুব বাহবা দেওয়া যাকে বলে, এটা কিন্তু পড়ে গেল। তার লেখার মানে কতটা কি বুঝেছে তার পরিবারের লোক, তপনের বাড়ির লোক, সেটা কিন্তু তপন জানে না। তপন আদৌ নিজের যে লেখাটা ছাপিয়েছে বলে নিজের নাম দিয়ে ছাপিয়েছে তপনের মেসো, সেই লেখারও একটা মানে কিন্তু তপনের মাথায় ঢোকে না, সে কি পড়ছে। আর তপন এর মাঝেই শুনতে পায় আরেকবার রব ওঠে, তপনের মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে, তপনের এই লেখার যে গল্পটি সেটি ছাপিয়ে দিয়েছে। তখন বইটা ফেলে রেখে চলে যায় তপন। এটা কিন্তু ছাদে হবে, হ্যাঁ, এটা ছাদে নয়, ছাদে। তপনের এতদিনের যে ইচ্ছে সেটা কিন্তু কোথাও আমরা দেখতে পাই একেবারেই শেষ হয়ে গেছে। অর্থাৎ তপনের মনের ভেতরের যে আনন্দী, তপনের মনের ভেতরের যে ব্যাকুলতা, যে তার লেখা ছাপা হবে,
সেটা কোথাও গিয়ে একেবারেই মরে যায়। যখন সে লেখাটা পড়তে থাকে, তাই এবার বইটা ফেলে রেখে, যে বইয়ে তপনের এত সাধের লেখা ছাপা হবে বলে দিনরাত এক করে জল্পনা করতো তপন, সেই বইটাকে ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। অর্থাৎ তার তপনের গায়ে যে জামাটা ছিল, সেই জামাটার তল দিকটা দিয়ে সে কি করছে? চোখ মুছছে। কেন মুছছে সেটা আমরা ভালোই বুঝতে পারছি, কারণ তপন ভেবেছিল তার নিজের লেখা ছাপানো হবে, কিন্তু তপনের লেখা কিন্তু ছাপানো হয়নি। সেই জন্যই তার কষ্ট, এবং তার কষ্ট যে নতুন মেসোমশাই একটু আধটু কারেকশন নয়, পুরোপুরি কারেকশন করেছেন তার লেখাটা, সেটা তপনের কোথাও গিয়ে একটা কষ্ট অনুভূতি হয়েছে। এরপর দেখো, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন? তা জানে না তপন। বলছে তা জানে না তপন, কিন্তু তার সবথেকে দুঃখের দিন হচ্ছে যেদিন নতুন মেসোমশাই এসে সন্ধ্যা তারা পত্রিকাটা তপনের হাতে দেয় এবং তপন খুলে দেখে সেখানে তপনের লেখা, তপনের নাম দিয়ে তার লেখাটি প্রথম দিন ছাপানো হয়েছে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোনটি? আরেকটি এমসিকিউ আসতে পারে যে ধন্যি ধন্যি পড়ে গেল, এই ধন্যি ধন্যি শব্দটি কেমন শব্দ? আমরা দেখতে পারি এটা ব্যাকরণের একটি প্রশ্ন হতে পারে। এই যে দুবার শব্দটা দেখো ব্যবহৃত হয়েছে, এটি কেমন শব্দ বা কিরকম শব্দ? এই এমসিকিউ গুলো কিন্তু আসতে পারে। এরপর দেখো কি বলছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা দেবে। এখানে দেবেটা নেই উল্লেখ, কিন্তু আসলেই তপন এটাই বোঝাতে চেয়েছে যে এই গভীরভাবে সংকল্প করা, নিজের সঙ্গে সংকল্প করা, অর্থাৎ প্রমিস করা, আমরা যাকে বলি, প্রমিস করে নেয় নিজের সঙ্গে এই দুঃখের মুহূর্তে। অর্থাৎ আজকে তো সত্যি তপনের দুঃখের দিন, কারণ তপনের লেখাটা তো ছাপানো হয়নি। তপনের লেখাটাকে বিষয়বস্তু করে তপনের নতুন মেসোমশাই তার দক্ষতা দেখিয়েছেন, নিপুণতা দেখিয়েছেন। তাই বলছে এটা তপন, তাই নিজেকে বলছে এটা তার সবথেকে দুঃখের দিন। আর এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে নেয় তপন, নিজের কাছে সংকল্প করেছে, যদি কখনো লেখা ছাপতে দিতেই হয়, বা বলছে দেখো যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক না হোক। অর্থাৎ যেটি নিজের লেখা সেটা হলে হবে, নচেত হবে না, কিন্তু কেউ এটা তো বলতে পারবে না যে একটু আধটু কারেকশন করে দিয়েছি, এবং যখন পড়তে যাচ্ছে তপন, তখন দেখতে পাচ্ছে সেটা তার লেখাই না। এটা এটা সত্যি খুবই গভীরভাবে দুঃখের বিষয় যে তপন এতদিন ধরে কল্পনা করেছিল যে তার লেখা ছাপা হবে, কিন্তু সেই আনন্দের মুহূর্ত বা আনন্দের দিন যখন এসেছে তপনের চোখের সামনে, সেদিন সবথেকে তপনের দুঃখের দিন। কারণ তপনের গল্পের বিষয়বস্তু নিয়ে তপনের নতুন মেসোমশাই তার দক্ষ হাতের পরিচয় দিয়েছেন, এবং সেটি যখন তপন পড়ে তখন পরিবারের তার কাছের মানুষগুলি ধন্যি ধন্যি করতে থাকে। কিন্তু তপন নিজে জানে যে এটা তার লেখা নয়, কারণ এই একটা লাইনের সঙ্গেও তপনের পরিচয় নেই।
তাই বলছে, তাই গভীর সংকল্প করে নেয় তপন নিজের সঙ্গে, যদি কখনো ছাড়তে যেতে হয়, পুনরায় যদি কখনো এই দিনটা তার জীবনে আসে, তপনের জীবনে আসে, তাহলে সে নিজে গিয়ে দিয়ে আসবে, নিজের কাঁচা লেখা দিয়ে আসবে। সেই কাঁচা লেখাটা ছাপতে হলে হবে, যদি ছাপা হয়, ছাপার যোগ্য থাকে, তবেই ছাপা হবে, নচেৎ হবে না। এটা এটা কোথাও গিয়ে কিন্তু তপন কিন্তু একটা প্রমিস করে নিজের সঙ্গে। এরপর দেখো কি বলছে, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। মানে দয়া করেছে, এক কথা আমরা বলতে পারি যে তপন তো নিতান্তই ছোট মানুষ, এবং সেখান থেকেও ছোট হোক বা বড়, আমরা বলতে পারি যে তপনের কোথাও গিয়ে খারাপ লাগে যে তপনের যে প্রতিভা, তপন যে লিখতে পারে, আহ সেই সেই প্রতিভাটাকে কোথাও দমিয়ে দিয়েছে তার নিজের পরিবারের লোক। এবং বারবারই উঠে এসেছে সেই কথাটা যে তপনের মেসোমশাই তপনের লেখাটি ছাপিয়ে দিয়েছেন। তাই এটিও কোথাও গিয়ে তপনকে কিন্তু খুব করে কিন্তু আহ আঘাত দেয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। তাই বলছে তপনকে যেন আর কোনোদিন এই কথাটা না শুনতে হয়। তপন নিজেকেই নিজে বলছে যে এই কথাটা যেন কোনোদিনও না শুনতে হয় যে অমুকজন অমুকে তমকের তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, অমুকজন তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, বা অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। তাই তপন বলছে আমি নিজে যাব, নিজে গিয়ে ছাপতে দেবো, আমার নিজের কাঁচা হাতের লেখাটাই ছাপতে দেবো, যদি ছাপার যোগ্য হয় তাহলে ছাপবে, নচেৎ ছাপবে না, কিন্তু আমি যাব, নিজে যাব, যাতে পরক্ষণে কেউ না বলতে পারে যে অমুকজন ছাপিয়ে দিয়েছে। মানে সেখানে একটা কোথাও গিয়ে তপনকে যেন একটা দয়া করেছে, সেটি তপনের মনে হয়েছে। এরপর দেখো গল্পের একেবারে শেষ পর্যায়ে আর দুটি লাইনই বাকি আছে, সেই দুটি লাইন দেখো আমরা পড়ি। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। এটা সত্যিই একজন লেখকের কাছে, একজন ব্যক্তির কাছে খুব কষ্টের, যেটা সে নিজের লিখেছে, সেটা ভালো হোক খারাপ হোক, কাঁচা হোক পাকা হোক, তার নিজের, কিন্তু তপন যেন নিজের গল্প পড়তে বসে, যখন গল্পটা পড়তে বসছে তখন যেন অন্যের লেখাটা নিজের বলে না পড়তে হয়। মানে এই যে তপন যে লিখেছিল যে গল্পটা, সেই গল্পটা কিন্তু ছাপানো হলো না। তপনের গল্পের বিষয়বস্তুটাকে নিয়ে তপনের যে মেসোমশাই, নতুন মেসোমশাই, তিনি কিন্তু নিজের মতো করে লিখেছেন এবং সেটি ছাপানো হয়েছে। তাহলে এখানে আনন্দ পাওয়ার কথা, এখানে আনন্দের দিনের কথা কিন্তু তপনের মেসোমশাই, যেটি কিন্তু তপনের মেসোমশাইয়ের মধ্যে প্রকাশ পাচ্ছে। কিন্তু তপনের কিন্তু সত্যি দুঃখের দিন, কারণ তপনের লেখাটা তো ছাপানো হয়নি সেই কারণে। তাই বলছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। এটা একটা মানুষকে অপমানিত হওয়া বা অপমান করা, যে তার কোনো যোগ্যতা নেই কিন্তু তার নাম দিয়ে লেখা হয়ে গেছে, লেখা ছাপানো হয়ে গেছে, এবং কে ছাপিয়ে দিয়েছে, অমুকজন ছাপিয়ে দিয়েছে। এটা একটা দয়া করা, এটা কোথাও গিয়ে তপন কিন্তু নিতে পারেনি। তার যে দুঃখের কিচ্ছু নেই, তার থেকে অপমানের কিছু নেই, তার থেকে অপমানের, একদম শেষ লাইনটা দেখো কি বলছে, শেষ লাইনটা বলছে তার যে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, তারপরে দেখো একটা বিস্ময়বোধক চিহ্ন। এখান থেকেই বোঝা যাচ্ছে যে তপন কতটা অপমানিত হয়েছেন, তপন কতটা অপমানিত হয়েছে তার নতুন মেসোমশাইয়ের কাছে, তার পরিবারের কাছে, এবং সর্বপ্রধান তার নিজের কাছে। তপনকে কতটা ছোট করা হয়েছে যে তপনের লেখাটা নিয়েই তপনের নতুন মেসোমশাই নিজের মতো করে লিখে দিয়েছেন এবং সেটি তপনের নাম দিয়ে প্রকাশ করে দিয়েছেন। কিন্তু তপন তো নিজের লেখা চেনে, তপন তো নিজের লাইনগুলোর সাথে পরিচিত, তাই তার আজকে সব থেকে দুঃখের দিন। তাই তার
এর থেকে দুঃখের দিন আর কোনোটাই নেই তপনের। তাই তপন নিজের কাছে কোথাও গিয়ে একটা সংকল্প করেছে, গভীরভাবে সংকল্প করেছে যে তপন যদি লেখা ছাপতে দিতে হয় তপন নিজে গিয়ে দিয়ে আসবে। এবং সেটি যদি নিজের কাঁচা লেখাও হয়, ছাপা হলে হবে নচেৎ না হবে, কিন্তু তপন নিজে যাবে। দেখো, গল্পের নাম জ্ঞানচক্ষু দিয়েছে। জ্ঞানচক্ষের প্রকৃত অর্থ আমি বলেছিলাম যে প্রকৃত জ্ঞানের উন্মেষ, যেটি কিন্তু এই গল্পে কিন্তু ঘটেছে। অর্থাৎ সত্যের প্রতি একটা চোখ খুলে যাওয়া, যেটি কিন্তু তপনের ঘটেছে। তপন নিজের লেখাটা নিজের বলে ছাপানো হয়নি। তপনের যে আশা ছিল, তপনের যে আকাঙ্ক্ষা ছিল যে তার কাঁচা হাতের লেখাটা দেশ দুনিয়ার এত লোক সবাই পড়বে, সেটা খারাপ হোক ভালো হোক, তপনের সেই কাঁচা হাতের লেখাটাই যদি ছাপানো হতো, তাহলে তপনের সবথেকে সুখের দিন কিন্তু সেই দিনটি ছিল যেদিন তপনের নতুন মেসোমশাই তার বাড়িতে এসে সন্ধ্যা তারার সেই পত্রিকার একটি কপি তপনের হাতে তুলে দিয়েছিল। কিন্তু তপন যখন লেখাটা পড়তে শুরু করে এবং দেখে যে প্রত্যেকটা লাইন তার কাছে অপরিচিত, তার কাছে কিন্তু চোখ খুলে যায়, তপনের কিন্তু চোখ খুলে যায় এবং তপন সেখানে কিন্তু অপমানিত হয়। তপনের সবথেকে, তাই সেই দিনটিই ছিল তপনের কাছে সবথেকে দুঃখের দিন। তার তার যে আনন্দ পাওয়ার কথা ছিল, তার যে আহ্লাদ হওয়ার কথা ছিল, তার যে অনুভূতি হওয়ার কথা ছিল, কোনোটাই কিন্তু প্রকাশ পায় না। এখান থেকে একটা কোশ্চেন হবে, দেখো, যে তার যে দুঃখের দিন নেই, তার যে অপমানের, কোন দিনের কথা বোঝানো হয়েছে? তাহলে আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।